গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ, আজ দ্বিতীয় পর্ব। টম বলল, তা ওহে ধেড়ে খোকা, কে পাঠিয়েছে তোমাকে? ইতালি গভর্নমেন্টের লোকেরা? হ্যাস একটু হেসে বলল, তা কেন? কেন নয়, টম ঘোঁত ঘোঁত করে বলল, জাহাজটা তো ওদেরই। ইংরেজদের খতম করবার জন্য এই জাহাজে এক অদ্ভুত মারণাস্ত্র পাঠিয়েছিল ওরা। সেগুলো ঝাড়তে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই ব্যাটাদেরই জয় জয়কার পড়ে যেত। মাঝখান থেকে আমেরিকা জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলে কিস্তি মাত করে দিল। বাছাধনেরা তো জানে না ইতালির জাহাজে অ্যাটম বোমার চেয়ে কি সাংঘাতিক চিজ লুকোনো আছে। হ্যাস বলল, তাই নাকি? ডিক গর্জে উঠল, খবরদার, ন্যাকামি করো না। এখন বলো সেগুলো কি অবস্থায় আছে দেখে এলে। হ্যাস বলল, আমি শুধু দুটো কঙ্কাল ভূত দেখেছি। হ্যারি দাড়ি চুলকে বলল, সেটা ঠিকই দেখেছ। বুড়ো কাপ্তেন বেনজেল্লো আর তার বদমাইশ সহকারী গিয়েসেপ্পো ডুবে মরে ভূত হয়ে ছাড়া কি দেবদূত হবে নাকি? টম বলল, ভূত টুত রাখো হে, শুধু জবাব দাও, উমব্রিয়ার ভেতর তুমি ঢুকতে পেরেছিলে? হ্যাস বলল, কেন? সে বড় ভয়ঙ্কর কাণ্ড। জল কেঁপে উঠল, তারপর আস্ত মাস্তুল দৌড়াদৌড়ি শুরু করল। কারা সব হাসতে লাগল। উফ, মনে পড়লেই তো রক্ত ঠান্ডা হয়ে যায়। ডিক বলল, নির্ঘাত ভয় দেখাচ্ছে আমাদের। টম বলল, দেখো, আমিও একজন পাকা ডুবুরি। আসল নাম বললে সোয়াকিনের তল্লাটে সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ, এত জব্বর ডুবুরি দেখা যায় না। কিন্তু যতবারই উমব্রিয়ার কাছাকাছি গেছি, হাঙ্গর আর বারাকুডার ঝাঁক আমাকে তাড়া করেছে। তোমার কপাল ভালো বলতে হয় যে তুমি উমব্রিয়া ছুঁতে পেরেছিলে। এবার শোনো, একটা প্রস্তাব দিচ্ছি। তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে। তাছাড়া তুমি তো জার্মান। হিটলারের বেয়াক্কেলে বুদ্ধিতে তোমাদের জাতটার সর্বনাশ হয়ে গেছে। ঈশ্বরের দিব্যি, তোমরা জার্মানরাও উমব্রিয়ার সেই সাংঘাতিক মারণাস্ত্রের একটা অংশ পাবে। হ্যারি গম্ভীর মুখে বলল, ইংরেজ শতকরা 70 আর 30 জার্মান। টম বলল, তাই হবে। চলো, আজ রাতের অন্ধকারে আমরা উমব্রিয়ার মধ্যে তল্লাশি চালাই। তুমি আর আমি জলে নামব, ওরা পাহারা দেবে। হ্যাস মনে মনে বলল, আচ্ছা, সব পাগলের পাল্লায় পড়া গেছে। তবে যা দেখা যাচ্ছে, সঙ্গী হিসেবে সম্ভবত এরা বেশ সাহসী। উমব্রিয়ার মারণাস্ত্র থাক বা না থাক, অন্তত যার জন্যে সে এদিকে পাড়ি দিয়েছে, জাহাজ ভূতের রহস্য উদ্ঘাটন, সেটার একটা কিনারা করা যেতে পারে। কিন্তু ওমর মেহমুদ গেল কোথায়? সে বলল, ঠিক আছে, আমি রাজি। কিন্তু দেখো, আমার দুজন সঙ্গী একটা বোট নিয়ে ওখানে অপেক্ষা করছিল। ফিরে এসে তাদের আর দেখতে পাইনি। তাদের দেখেছ তোমরা? হো হো করে হেসে উঠল টম। আরে তাই বলো, দূরবীনে আমি তাহলে ওই কাণ্ডটাই দেখছিলাম। জল পুলিশের কর্তা ম্যাকফারসন একটা বোট শুদ্ধ কাদের পাকড়াও করে নিয়ে যাচ্ছিল। হ্যাস উত্তেজিত স্বরে বলল, কখন, কোন দিকে? টম ঘড়ি দেখে বলল, 5:30টার মতো হবে। ওরা সোয়াকিনের দিকে যাচ্ছিল। আমি ভাবলাম বেআইনিভাবে কারা মুক্তার ঝিনুক তুলছিল, তাই ধরে নিয়ে যাচ্ছে। আশ্বস্ত হল হ্যাস। যাক, ওরা তাহলে বহাল তবিয়তেই আছে। পরে বিলকে বলে ওদের ছাড়িয়ে নেওয়া কঠিন হবে না। টম বলল, তাহলে কি বলছো হে চাঁদ, কখন বেরোব আমরা? হ্যাস বলল, আরে খানিকটা জিরিয়ে নিতে দাও। হ্যারি বলল, ওহে ডিক, আমাদের নতুন স্যাঙ্গাতকে কিছু খাইয়ে চাঙা করা দরকার। যাও, খাবারের বোঁচকাটা নিয়ে এসো, ফ্লাস্ক ভর্তি কফিও আছে। হ্যালো নতুন স্যাঙ্গাত, শরীর গরম করবে না? সে ব্যবস্থাও আছে। ভেবেচিন্তে আমরা একগাদা শুকনো কাঠও এনেছি। জলে ডুবে শরীরখানার কি দশা হয় সে তো আমরা জানি। অন্ধকার হয়ে এসেছিল। প্রবাল পাঁচিরের চওড়া সমতল একটা ধাপের উপর আগুন জ্বালালো ওরা। তারপর হ্যাসকে ডাকল। হ্যাস আগুনের সামনে গিয়ে বসল। সে ভাবছিল, এ একটা অভাবিত সুযোগ। মারণাস্ত্রের খোঁজ পাক বা না পাক, অন্তত জলের সেই মারাত্মক আলোড়ন, কঙ্কালভূত,
চলন্ত মাস্তুল আর অট্টহাসির রহস্য কি একটুও জানা যাবে না? প্রথমবার হঠাৎ কিছু ঘটলে চোখ কানের ভুল মানুষের হয়। ম্যাজিকওয়ালারা তো ওই ভুলেরই সুযোগ নেয় দর্শকের কাছে। দ্বিতীয়বার অতখানি ভুল হয় না। আর এই লোকগুলো যাই হোক সাহসী বলেই মনে হচ্ছে। দেখা যাক। আকাশে নক্ষত্র ঝিকমিক করছে, লাল সাগরের জলে তার ছটা খেলছে ঝিকিমিকি। কাছে ও দূরে ফসফরাসও অল্প ঢেউয়ে চিকমিকিয়ে উঠছে। রাতের সমুদ্রে এ দৃশ্য বড় সুন্দর। লোনা জলে ফসফরাস থাকে, ঢেউ উঠলে রাত্রিবেলা তার ছটা দেখা যায়। ফসফরাস বাতাসের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। রাতের সমুদ্রেও ডুবুরিরা অনায়াসে জলের তলায় পাড়ি দিতে পারে, শুধু দরকার হয় একটা বাতি। তবে বিপদের ঝুঁকিও থাকে বেশি। জলের তলায় আলো বেশি দূর যায় না, কাজে কোনো মারাত্মক প্রাণী খুব কাছাকাছি এসে না পড়লে দেখা যায় না এবং আত্মরক্ষার ফুরসত পাওয়া যায় না। দেখা গেল টম সত্যি সত্যি একজন পাকা ডুবুরি। সে হাঁসের পাশে পাশে এগিয়ে যাচ্ছিল, ওর হাতে একটা বাতি। জলের তলায় কাঁচে ঢাকা সম্পূর্ণ নিশ্ছিদ্র এই বাতিগুলো জ্বলার কোনো অসুবিধা হয় না। হ্যাঁসের অস্ত্র বলতে এক ওই হারপুনটা, কিন্তু টমের হাতে বিচিত্র পিস্তল, যার গুলি জলের ভেতরও চলে। হ্যাঁস বলে দিয়েছিল খুব বেশি দরকার না হলে যেন কোনো প্রাণীকে আহত না করা হয়, কারণ তাহলে সঙ্গে সঙ্গে রক্তের গন্ধ পেয়ে হিংস্র বারাকুদা মাছের ঝাঁক এগিয়ে আসবে চারদিক থেকে। এবার কিন্তু কোনো আশ্চর্য ব্যাপার ঘটছিল না। এমনকি উমব্রিয়ার গায়ে হাত ছোঁয়ালেও কোনো কঙ্কাল দেখা গেল না। ওপরের সমুদ্র আশ্চর্য শান্ত। দুজনে ভেসে ওপরের ডেকে গিয়ে উঠল। রেলিং ডিঙিয়ে যাবার সময় ওরা দেখল বাঁদিকে একটা দরজা খুলে যাচ্ছে। তারপর বেরিয়ে এলো একটা সাপ। সাপটা আলোর সামনে স্থির হয়ে ভাসছিল। নীল জলজলের চোখ তার, কালো জিভটা কাঁপছিল। হ্যাঁ, হারপুনটা উঁচিয়ে তাড়া করলে সাপটা ফের ঘরে ঢুকে গেল। জলের ভেতর কথা বলা যাবে না, তাহলে হ্যাশ টমকে জানিয়ে দিত এই সাপগুলো নির্বিষ, আলো দেখাতে অভ্যস্ত। এরা উপকূলের কাছাকাছি বাস করে সচরাচর, তাই সবসময় আলো দেখতে পায় এবং তার চোখ ধাঁধিয়ে যায় না। ওরা সামনের ঘরের দরজাটা খুলে ফেলল। একরাশ বুজকুড়ি উঠল। নানান জাতের মাছ ছোটাছুটি শুরু করল, কিন্তু আলোর ছটায় তাদের চোখ ধাঁধিয়ে গেছে। তারা ওদের গায়ে গা ঘষতে থাকল। ভেতরে তেমন কোনো জিনিসই চোখে পড়ল না। কারা যেন সব তুলে নিয়ে গেছে কবে। শুধু ভাঙাচোরা কাঠ ছাড়া আর কিছু নেই। আর আছে ঘন পাঁক, শ্যাওলা, ফার্ন। ওরা ওপাশের দরজা ঠেলে ইঞ্জিন রুমে নামবার সিঁড়ি পেলে সিঁড়ি বেয়ে প্রথমে নামল হ্যাশ, তারপর টম। ইঞ্জিন রুমটা যেন আগাছায় ভর্তি। পাঁক জমেছে, আলোয় ঘোলাটে জলে দৃষ্টি চলল না। একটা ফোকর গলিয়ে ওরা আরো নিচে নামল। পা ঠেকল শক্ত কোনো জিনিসে। হ্যাশ হেট হয়ে হারপুনের সাহায্যে দেখল ওটা একটা প্রকাণ্ড বাক্স। জোর চাপ দিতেই ডালাটা সহজে ভেঙে গেল। ওগুলো কি? হাতে তুলে নিল হ্যাশ, শক্ত ইঁটের মতো। পরক্ষণই তার বুক ধড়াস করে উঠল। সোনার বাঁট নয় তো? টম ততক্ষণে হাত বাড়িয়েছে। ওর মাথার উপর বুজকুড়ি দেখে বোঝা যাচ্ছে সে কিছু বলছে। হ্যাশের হাসি পেল। ওর চোখের দিকে তাকাল। কাঁচের ঠুলির ভেতর জলজলে লোভীর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, সোনাই বটে। এ যে কুবেরের ভাণ্ডার। টম বাক্সটা টানাটানি করছিল। সে ক্ষেপে গেছে যেন। এই সময় মাথাটা ঠিক রাখা দরকার। কিন্তু হ্যাশ দেখল একটু দূরে কোণের দিকে, হ্যাঁ, এ বড় অদ্ভুত, একটা কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। একটু একটু দুলছে। টমের গায়ে খোঁচা দিল সে। টমও দেখল। পরক্ষণেই টম গুলি ছুঁড়ে বসল। তারপরই শুরু হয়ে গেছে মারাত্মক কাণ্ড। টম যেদিকে গুলি ছুঁড়েছিল সেদিকটা হঠাৎ ঘন কালো হয়ে গেল।
কঙ্কালটাও সঙ্গে সঙ্গে অদৃশ্য হল সেই কালো পাঁচিলের আড়ালে। তারপর চাপা কি একটা গর্জন শোনা গেল। গর্জনটা কোনো প্রাগৈতিহাসিক জন্তুরও হতে পারে, আবার সমুদ্রের তলায় একসঙ্গে অনেকগুলো কামানের গোলাও হতে পারে। মাটির ওপর যেমন, তেমনি জলের ভেতরেও শব্দ চলাচল করে, তবে সেই শব্দ অনেকটা চাপা। ডুবুরির মুখোশের দুপাশে জলের তলার শব্দ শোনারও ব্যবস্থা আছে। তাই অভিজ্ঞ ডুবুরি হ্যাস ওই গর্জন শোনামাত্র হতভম্ব হয়ে পড়েছিল কয়েক সেকেন্ডের জন্য। টমও থমকে দাঁড়িয়ে পড়েছিল। তার এক হাতে বাতিটার সঙ্গে তখনও সেই বাক্সের একটা ইটের মতো চৌকো জিনিসটা রয়ে গেছে। বাতির আলোয় দুজনেই অসহায় হয়ে চেয়ে দেখল সেই জ্যান্ত কালো পাঁচিলটা যেন ঘুরছে, এবার বোঁ বোঁ করে ঘুরতে ঘুরতে তাদের দিকেই এগিয়ে আসছে। তারপর থমকানো জলে স্রোত জেগে উঠল। আরও কয়েকটি সেকেন্ডে সেই স্রোত বেড়ে গেল। স্থির হয়ে দাঁড়ানো আর সম্ভব হল না তাদের পক্ষে। স্রোতটা তাদের ঠেলে ওপরে তুলল। কেবিনটার ছাদে মাথা ঠেকার সঙ্গে সঙ্গে হ্যাস বুঝতে পারল এখনই বেরিয়ে না পড়লে জলের চাপে তাদের হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। তাছাড়া ওই কালো পাঁচিলটা এসে পৌঁছলেই আর বেরোবার পথ খুঁজে পাবে না। সে টমের একটা হাত ধরে দরজার দিকে ভেসে গেল। টম গোয়ার, সে হয়তো আবার ওর অদ্ভুত জলবন্দুকটা থেকে আর এক ঝাঁক গুলি ছোড়ার মতলব করছিল, কিন্তু কেবিনের ছাদে সেঁটে যাওয়া এবং হ্যাসের টানে অগত্যা তাকে সেই ইচ্ছে বাদ দিতে হল। কিন্তু কোথায় দরজা? যেখানটা দিয়ে সে এই ঘরে ঢুকেছিল তা তো আসলে একটা ফোকর। কেউ বা কারা জাহাজের ইঞ্জিন রুমের তলার কাঠ ভেঙে নিচের ঘরটায় ঢুকে থাকবে। হ্যাস মরিয়া হয়ে ফোকরটা খুঁজছিল। এই সময় সে টের পেল তার পিঠের সিলিন্ডারে যেন অক্সিজেন কমে গেছে। সে শ্বাসকষ্ট অনুভব করল। যা অক্সিজেন ছিল তাতে অন্তত 3 ঘন্টা স্বচ্ছন্দে জলের তলায় কাটানো যেত। বড়জোর 1 ঘন্টা তো কাটেনি। এর মধ্যে অক্সিজেন কমে গেল কেন? তাহলে কি সিলিন্ডার ফুটো হয়ে গেছে? তা যদি সত্যি সত্যি হয় তাহলে তো নির্ঘাত প্রাণে মারা পড়তে হবে। জল ঢুকলেই পিঠে বিস্ফোরণ ঘটবার আশঙ্কা আছে, আর তার উপর শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার ব্যাপারটা তো আছেই। মরিয়া হয়ে উঠেছিল হ্যাস। সেই অন্ধকার জ্যান্ত পাঁচিলটা এখন তাদের নিচে ঘুরপাক খাচ্ছে। চাপা গর্জনের শব্দ সমানে শোনা যাচ্ছে। সেই সময় হ্যাসের মনে হল তলার কালো রংটা অজস্র বুজকুড়িতে ভরা। অবাক হল সে, কিন্তু পরক্ষণেই ফের ফোকরটা হাতড়াতে থাকল। এখন আর কিছু নয়, বেরিয়ে পড়ার রাস্তাটাই জরুরি। টমের কাছে বাতি আছে, কিন্তু সে বাতির মুখটা ধরে আছে নিচের দিকেই। হ্যাঁ, পাওয়া গেছে ফোকরটা। ঘরের ভেতরকার জল যেন চাপ দিয়ে ওই ফোকর গলিয়ে ওঠার চেষ্টা করছে, তাই সেখানে গিয়ে পড়া মাত্র বেরোবার আর অসুবিধে হল না। জলের টানে দুজনেই একে একে ছিটকে বেরিয়ে এলো। ইঞ্জিন রুমের দিকে টম এবার বাতি ফেলল। হ্যাস আশ্বস্ত হল কিছুটা। টম বুদ্ধি হারিয়ে ফেলেনি। ওই তো সেই সিঁড়ি দেখা যাচ্ছে। সিঁড়ি বেয়ে সাবধানে দুজনে ওপরের ডেকে গেল। প্রথমে হ্যাস ভেসে উঠল, তারপর টম। বাতিটি সঙ্গে সঙ্গে নিভিয়ে দিল সে। অনেক দূর থেকেও টহলদার জল পুলিশের চোখে পড়তে পারে। অন্ধকার রাত, লোহিত সাগরের আবহাওয়া বেশ শান্ত। মাথার উপর তারা ঝিকমিক করছে। মুখোশটা তক্ষুনি খুলে ফেলে হ্যাস প্রাণ ভরে পৃথিবীর বাতাস নিল। আহ, আর একটু হলেই দম আটকে মারা পড়ে যেত। টমের সিলিন্ডার আস্তই আছে। সেও মুখোশটা খুলে সাঁতার দিচ্ছিল। হ্যাসের কাছে এসে সে বলল, ঠিক আছে খোকাবাবু? এখনই অতল সমুদ্রের জলে ভেসেও রসিকতা করতে পারে টম। হ্যাস চিত হয়ে ভেসে বিশ্রাম নিচ্ছিল, কোনো জবাব দিল না। এবার টম বাতির সুইচ টিপে এদিক ওদিক দোলালো একবার। এটা একটা সংকেত। একটু দূরে ডিকদের বোটটা চাপা গর্জন শোনা গেল।
তারপর এসে পড়ল কাছে। ওপর থেকে হ্যারি বলল, স্যাঙাতদের খবর ভালো? টম জবাব দিল, নতুন স্যাঙাত ভড়কে গেছে হ্যারি, দেখছো না, খাবি খাচ্ছে মরার মতন, ওকে টেনে তোলো শিগগির। হ্যাশের আঁতে ঘা লাগল। বোটের কিনারায় ভর দিয়ে সে তড়াক করে লাফিয়ে উঠল। টম জল থেকে হাত বাড়িয়ে বলল, আগে এই জিনিসটা হাতাও ব্রাদার, কিন্তু খবরদার ওই জার্মানটার হাতে দেবে না। হ্যারি সেই ইঁটটা নিল সাবধানে। টম উঠে বসল বোটে, তারপর বলল, আগে একটা কড়া সিগারেট, তারপর কথাবার্তা। হ্যারি একটা সিগারেট ধরিয়ে তার ঠোঁটে গুঁজে দিল। ডিক তখন বোটের ড্রাইভারের জায়গায় বসে চারদিকে লক্ষ্য রাখছে। অনেক দূরের দিগন্তে সোয়াকিন বন্দরের আলোগুলো একবার ডুবে যাচ্ছে, একবার ভেসে উঠছে। হঠাৎ ডিক চেঁচিয়ে উঠল, ও কি ও? বাকি তিনজনে ঘুরে তাকালো। উমব্রিয়ার সেই মাস্তলটার দুপাশে দুটো নীল বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে এবং জলে একটা প্রচণ্ড আলোড়নের শব্দ শোনা যাচ্ছে। পরক্ষণই আলো দুটোর চারপাশে আরও কয়েকটা ওই রকম ছোট ছোট শিখা দেখা গেল। সেই সঙ্গে এদের বোটের তল ফুঁসে উঠল। মনে হলো কি একটা ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী তলায় ভীষণ বেগে নড়াচড়া করছে। অমনি টম রুদ্ধশ্বাসে বলল, আর একটু নয়, শিগগির পালো এখান থেকে, ঝটপট। বোটটার মুখ ঘুরে গেল। সেই প্রবাল দ্বীপ লক্ষ্য করে জোরে এগিয়ে চলল। হ্যাশ উমব্রিয়ার দিকটায় তাকিয়েছিল। কেন ওসব অদ্ভুত ব্যাপার ঘটছে ওখানে? ওই কঙ্কাল দুটোর রহস্যই বা কি? আর ওই চাপা গর্জন, জ্যান্ত কালো পাঁচিল, জলের ভয়াবহ তোলপাড়, এসবই বা কেন হচ্ছে? হ্যাশ তীক্ষ্ণ দৃষ্টে মাস্তুলের দুপাশের বড় ও ছোট নীল কাঁপা কাঁপা রড লাইটের মতন উজ্জ্বল রেখাগুলোর দিকে তাকিয়ে রইল। জীবনে এমন অদ্ভুত ঘটনা সে কখনো ঘটতে দেখেনি কোথাও। তার বুদ্ধিশুদ্ধি একেবারে গুলিয়ে যেতে লাগল। মোটর বোটটা প্রবাল বলয় বা অ্যাটেলের ফাড়ি দিয়ে সাবধানে এগিয়ে সরু প্রণালীটায় ঢুকল, তারপর ভেতরে ঠিক জায়গায় গিয়ে থামল। ভেতরটা শান্ত হ্রদের মতন, চারদিকে গোল পাঁচিলের মতন দ্বীপের পাহাড়। একে একে সাবধানে উঠে গেল ওপরে। বোটটা সরু ফাঁড়িতে লুকানো রইল। সবার আগে এগোলো হ্যারি। হ্যাশ দেখল আগের জায়গায় গেল না এরা। সোজা পূব দিক ঘুরে দক্ষিণ পূব কোনায় ধাপ কাটা পাথরের চাতাল বেয়ে নামতে থাকল। এবার হ্রদের প্রায় সমতলের কিছু উঁচু একটা জায়গা, দুধারে উঁচু পাথর, মধ্যে এক ফালি পথ চলে গেছে সুড়ঙ্গের মতন। একটু ইতস্তত করছিল হ্যাশ। পিছন ঘুরে হ্যারি বলল, চলে এসো স্যাঙাত, আমাদের নতুন ডেরা দেখে তুমি অবাক হয়ে যাবে। কে জানতো এমন চমৎকার একটা গুহা ড্রিমল্যান্ডে আমাদের জন্য অপেক্ষা করছে। অন্তত 50-60 মিটার ঘুরে ঘুরে যাবার পর গুহার দরজায় পৌঁছল ওরা। ভেতরে আলো পড়তেই হ্যাশ সত্যি অবাক হয়ে গেল। ঠিক স্বাভাবিক গুহা নয়, যেন খুব সুন্দরভাবে দেয়াল ও ছাদ খোদাই করা রয়েছে। মেঝে চমৎকারভাবে রিড নামে এক ধরনের নরম নলখাগড়া জাতের জলজ গাছ বেছানো রয়েছে। তার উপর কম্বল, বোঁচকাবুচকি, স্টোভ আর একটা হ্যাজাকও দেখা যাচ্ছে। তাহলে এরা দস্তুর মতো একটা অভিযানেই বেরিয়েছে, তৈরি হয়েই বেরিয়েছে। কয়েকটা ড্রাম আর কাঠের প্যাকিং বাক্সকে চেয়ার করে রেখেছে। টম আর হ্যারি এবার সেই ইঁটের মতো জিনিসটা হাতে নিয়ে আলোতে পরখ করতে বসল। ডিক হ্যাসাক জ্বালতে জ্বালতে বলল, কফি খেয়ে তারপর কথাবার্তা শুরু হবে। এই সময় হ্যারি চেঁচিয়ে উঠল, সোনা, এ যে সোনা, হুররে, জখেদ্দন পেয়ে গেছি আমরা। সে কোমর দুলিয়ে নাচ জুড়ে দিল। টম একটা বিদঘুটে গানও ধরে ফেলল। সেই রাতে টম, ডিক, হ্যারি গুহার মধ্যে নাচ গানের হুল্লোড় বইয়ে দিল। তিনজন পানও করল নানা রকমে। হ্যাশকেও প্রথমে সাদাসাদি করল ওদের সঙ্গে যোগ দিতে, কিন্তু হ্যাশের মেজাজ ভালো নেই। তার মাথায় কেবল ওই উমরিয়া রহস্য নিয়ে ভাবনা ঘুরপাক খাচ্ছে। ওদিকে বেচারা ওমর মেহমুদ নিশ্চয় এখন ম্যাকফারসনের পাল্লায় পড়ে খুব কষ্ট পাচ্ছে, অথচ হ্যাশের কিছু করবার নেই।
রাত গভীর হলে খাওয়া দাওয়ায় বসল সবাই। একটা বাক্স ভর্তি প্যাক করা খাবার এনেছে টমরা। সার্ডিন মাছের কাবাব, শুয়োরের হৃৎপিণ্ড আর কড়াইশুঁটির কারি, বড় বড় বান রুটি আর 3-4 রকমের জেলি। হ্যাস কমই খেল। ওরা তিনজনে নেচে নেচে খিদে বাড়িয়ে ফেলেছিল হয়তো। যা খেলো তা দেখে তাক লেগে গেল হ্যাসের। খাওয়া দাবার পর আবার এক দফা কফি বানালো ডিক। কফি খেতে খেতে ওদের একটা পরামর্শ সভা বসল। হ্যাস একটা কোনার একটা বাক্সে শোঁশো করে জ্বলছে। গুহার দরজা একটা মস্ত বড় পাথর আটকে দেয়া হয়েছে। তার ফাঁক দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। বাইরে বেরোলে সমুদ্রের নোনা আবহাওয়ায় কিছুটা ঠান্ডা ভাব টের পাওয়া যাবে। বিশেষ করে এইসব অঞ্চলে গ্রীষ্মের দিনে যত গরম, রাতে তত ঠান্ডা পড়ে। কিন্তু গুহার ভেতরে বেশ ওম জমেছে। আরামে দেয়ালে হেলান দিয়ে বসে টম শুরু করল, খোকাবাবুরা, তাহলে কথা হচ্ছে আমরা এখন যেখানে পাকাপাকিভাবে আড্ডা গেড়েছি, এর নাম আশা করি বুড়ো নাবিকদের কাছ থেকে শুনে থাকবে। সেই 16 শতকের পর্তুগিজ বোম্বেটের আবিষ্কৃত কুখ্যাত গুহা। বুড়ো নাবিকেরা বংশ পরম্পরায় এই আশ্চর্য গুহার গল্প বলে আসছে। কিন্তু কেউ জানে না লোহিত সাগরের কোন প্রবাল দ্বীপে সেটা রয়েছে। এর নাম পাইরেটস কেভ, জল ডাকাতদের গুহা। এখানে 300 বছর আগে পর্তুগিজ বোম্বেটেরা সমুদ্রে বাণিজ্য জাহাজ লুট করে এনে সব ধনরত্ন লুকিয়ে রাখত। কিন্তু সেগুলো যে নির্ঘাত কেউ বা কারা কবে হাতিয়েছে তা আমরা বুঝতে পারছি। কারণ আমরা কদিন আগে একটা মাথা গুঁজার আস্তানা খুঁজতে খুঁজতে যখন দৈবাতের খোঁজ পেলুম, তখনই মেঝে খুঁড়ে এফোড় করেছিলুম। দেয়াল, কোনা, তাক, খাঁজগুলো কোথাও তল্লাশি চালাতে বাকি রাখিনি। কিন্তু আমাদের পোড়া কপাল এক টুকরো ঝুটো মণিমুক্তও জোটেনি। তখন অগত্যা আবার সব ঠিকঠাক করে নিয়েছি। এখন আমার বক্তব্য হল, পাইরেটস কেভ নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। উমব্রিয়া জাহাজটাই আমাদের লক্ষ্য। এই যে সোনার ইঁটটা আজ আমি আর আমাদের নতুন খোকা উমব্রিয়া থেকে হাতিয়ে এনেছি, সেটাই বড় প্রমাণ যে এক সিন্দুক ভর্তি সোনার ইঁট ছাড়াও উমব্রিয়াতে আরও অজ্ঞাত ধনরত্ন আছে। কিন্তু তা হাতাতে হলে মারাত্মক ভুতুড়ে কাণ্ডের মুখোমুখি হতে হবে। আমি ভূত বিশ্বাস করি না, আমাদের নতুন খোকাও করে না। অতএব বাধা দিয়ে হ্যারি বলল, বেশ তো, তোমরা দুজনেই উমব্রিয়া থেকে কিছু কিছু করে মাল নিয়ে আসবে। আমার আর ডিকের কোনো আপত্তি নেই। কি বলো হে ডিক? ডিক সায় দিয়ে বলল, মোটেই না। আমরা দুজনে বোটে চাপিয়ে তোমাদের পৌঁছে দেব, বন্দুক বাগিয়ে পাহারা দেব, আর শয়তান ম্যাকফারসনের চেলাদের দেখলেই মাথা ফুটো করব। তারপর কথা কেড়ে নিয়ে হ্যারি বলল, তারপর তোমাদের নিয়ে ফিরে আসব, ব্যাস। ডিক বলল, শুধু তোমাদের নিয়ে নয়, সোনার ইঁট নিয়ে। হ্যারি মাথা দুলিয়ে বলল, আলবাত। ডিক আড়মোড়া ছেড়ে বলল, তাহলে ওঠো সাঙ্গাতরা, এক্ষুনি বেরিয়ে পড়ি। বলে সত্যি সত্যি ঝোঁকের মাথায় সে উঠে দাঁড়িয়ে শার্টের উপর একটা অয়েল স্কিনের হাত কাটা চড়াতে থাকল। টম এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল। এবার হঠাৎ বেমক্কা গর্জিয়ে বলল, আইডিক, এসব পাগলামির সময় এখন নয়, চুপচাপ বসে শোনো যা বলছি। ডিক এমনি কেঁচোর মতন গুটিয়ে বসে পড়ল। বোঝা গেল টমি দলপতি এবং ওকে ডিক আর হ্যারি প্রচণ্ড ভয় পায়। হ্যারিও হাত পা ছড়িয়ে একটা চুরুট বের করে ধরালো। চোখ বুজে টান দিতে থাকল চুরুটটায়। কড়া ঝাঁঝালো গন্ধে গুহা ভরে গেল। এই সময় হ্যাস হাই তুলে বলল, যা বলার শিগগির বলে ফেলো ভাই টম, ভীষণ ক্লান্ত, ঘুম পাচ্ছে আমার। টম লোকটা বড্ড নোংরা দেখা গেল। সে সামনের দেয়ালের দিকে থুথু ছুঁড়ে মারল, তারপর বলল, কথাটা যে জন্যে বলতে শুরু করেছিলাম, সবাই মন দিয়ে শোনো। উমব্রিয়া জাহাজের কেবিনে আপাতত আমরা এক সিন্দুক সোনার ইঁটের খোঁজ পেয়েছি, কিন্তু ওই ইঁট নিয়ে আসার বিপদও খুব তুচ্ছ করার মতো নয়। জানি না এবার ফের হানা দিলে আবার কি সাংঘাতিক বিপদের মুখোমুখি আমাদের পড়তে হবে। মুশকিল হচ্ছে সেই বিপদের মোকাবেলা করব কিভাবে, সেটাই তো ভেবে পাচ্ছি না। ডিক ঘোঁত ঘোঁত করে বলল, বিপদটা কিসের? শুধু তো নীল আলো। টম তেড়ে গেল। তখন বললুম কি সব, এরই মধ্যে ভুলে গেলে? হ্যারি বলল, ওর মাথায় গোবর পোড়া। শোনো, আমি বলে দিচ্ছি, বিপদ হচ্ছে সেই একই,
যা আমরা একদিন ধরে এলাকার জেলে আর নাবিকদের কাছে শুনে আসছি, অর্থাৎ কিনা জ্যান্ত মাস্তুল, জ্যান্ত কঙ্কাল, ক্ষুধার্ত হাঙর আর ব্যারাকুডা মাছ, আর জলের প্রচণ্ড তোলপাড়। টম সায় দিয়ে বলল, হ্যাঁ, এই হ্যারিটার স্মরণশক্তি খুব ভালো। তা বন্ধুরা, এইসব বিতিকিচ্ছিরি বিপদের মধ্যে আমি আর এই নতুন খোকাটি সোনার ইট নিয়ে আসব। আমাদের দুজনের প্রত্যেকের বকরা তাহলে তোমাদের দুজনের ডাবল হওয়া উচিত। কি বলো নতুন খোকা? হ্যাশের এইসব বকবকানি একটুও ভালো লাগছিল না। তার ঘুম পাচ্ছিল। সে মাথাটা নেড়ে শুধু সায় দিল। ডিক কুতকুতে চোখে দলপতির দিকে তাকিয়েছিল, বলল, বেশ, তারপর? টম হ্যারিকে বলল, হ্যারি, তোমার কথাটা বলো। হ্যারি আঙুল গুনে কি হিসেব করে বলল, তার মানে আমরা দুজনে যদি একটা করে 2টো সোনার ইট পাই, তুমি একা পাবে 4টে, আর ওই জার্মান স্যাঙারটা পাবে 4টে, এই তো? টম গম্ভীর মুখে বলল, হ্যাঁ। ডিক বলল, তাহলে 10টা ইটের 8টা তোমাদের আর 2টো আমাদের? টম আবার বলল, হ্যাঁ। তখন ডিক হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ওতে আমি রাজি নই। আমার বোট নিয়ে আমি যাচ্ছি এক্ষুনি। আসবার সময় তো এইসব কথা হয়নি ভাই। হ্যারিও উঠল, বলল, আমিও তাতে রাজি নই ভাই টম। ওই ডুবুরের জিনিসপত্র সব আমি নগদ টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছিলাম, এবারে ফেরত দাও। লক্ষ্মী ছেলের মতো আমিও ডিকের সঙ্গে ঘরে ফিরে যাই। হ্যাশ চোখ বুজে সব শুনছিল। এবার একটু চোখ ফাঁকা করতেই সে দেখল টম চোখ টিপে কি একটা ইশারা করছে দুজনকে। ইশারাটা লক্ষ্য করে ডিক আর হ্যারি ফের বসে পড়ল। অমনি হ্যাশের মনে একটা দারুণ সন্দেহ হল। এরা নিশ্চয়ই ভেবেছে হ্যাশও তাদের মতো নিছক ধনরত্নের লোভেই উমব্রিয়ায় হানা দিতে এসেছে। অদেব সোনাদানার ভাগ সে ছাড়বে না, এবং ভাগ নেয়ার পর তাকে ওরা হয়তো মেরে ফেলবে। টম চোখ ইশারা করে ওদের যেন এই কথাটাই বলল। হ্যাশ একটু হেসে চোখ খুলল, তারপর বলল, কি হলো, সব চুপচাপ যে? হ্যারি বলল, চুপচাপ থাকবো না তো কি করব? বকরার হিসেবটা তো শুনলে, এতে মেজাজ খারাপ হয় না? ডিক বলল, আলবৎ। টম কি বলতে যাচ্ছিল, হ্যাশ বলল, দেখো ভাই, তোমরা সবাই একটা মস্ত ভুল করছো। আজ বিকেলে যখন আমরা তোমাকে জল থেকে উদ্ধার করলে তখনও বলেছি, এখনও বলছি, উমব্রিয়ার সোনাদানার প্রতি আমার কোনো লোভ নেই। আমি এসেছি শুধু উমব্রিয়ার রহস্য ফাঁস করতে। ওই কঙ্কাল দুটোই বা অমন করে ঘুরে বেড়ায় কেন? মাস্তলের জলের উপর নাচানাচির কারণ কি? ওই কালো রঙের তোলপাড় করা স্রোতটা কোত্থেকে আসে, আর অমন গর্জনই বা কিসের? এগুলো জানা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্যই নেই। কাজেই তোমরা আশ্বস্ত হয়ে ঘুমোও। আমার ভাগের ইট আমি ডিক আর হ্যারিকেই দেব। তাহলে হবে তো? ডিক আর হ্যারি খুশি হয়ে বলল, হ্যাঁ, সে তো খুব ভালো বকরা। টম হিসেব করে বলল, তাহলে আমি একা 4টে ইট, আর ডিক ও হ্যারি 3টে করে ইট। মন্দ কি? ঠিক আছে, এবার তাহলে হ্যাচাকটা নিভিয়ে শুয়ে পড়া যাক। রাত দেখছি অনেক হয়ে গেল। আজকের মতো ঘুমিয়ে পড়ি, কাল আবার দেখা যাবে কখন হানা দেওয়ার সুবিধা হয়। ওরা ঝটপট চামড়ার বিছানায় শুয়ে পড়ল। হ্যাচাকটাও নিভিয়ে দিল। হ্যাশকে একটা ওয়ালপেপার দেওয়া হয়েছিল, সে তাই বিছিয়ে শুয়ে পড়ল। গুহার ভেতর ঘন অন্ধকারে ভরে গেল। হ্যাশ এই লোক 3টের কাণ্ড দেখে তাজ্জব হয়েছে। এরা বিশেষ লেখাপড়া জানে বলে মনে হয় না, তাই খুব একটা ঘোর প্যাঁচ জানে না। খানিকটা সরলতা আছে বলেই মনে হচ্ছে, তবে এদের সেজন্যেই বিশ্বাস করা কঠিন। ঝোঁকের বশে এরা মানুষ খুন করতে একটু ইতস্তত করবে না। খুব সাবধানে এদের মন বুঝে তাকে চলতে হবে। বিশেষ করে টমকে সাহসী বেপরোয়া মানুষ হিসেবে তার ভালোই লেগেছে। এমন একজন গোয়ার লোক সঙ্গে থাকলে উমব্রিয়ার সব রহস্য ফাঁস করা খানিকটা সহজ হতে পারে। টম জ্যান্ত কঙ্কাল দেখেও ভয় পায়নি। হ্যাঁ, টমকে তার চাই। আগামীকাল সকালে যদি আবহাওয়া ভালো থাকে এবং জল পুলিশের বোট না দেখা যায়, তাহলে আবার হানা দিতে যাবে উমব্রিয়ায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল হ্যাশ। হঠাৎ কি একটা শব্দে
তার ঘুম ভেঙে গেল। গুহার ভেতর আষ্টে গন্ধ বরাবর টের পেয়েছিল সে। এখন মনে হলো গন্ধটা খুব বেড়ে গেছে। আর কি ঘুরঘুরটি অন্ধকার, দম আটকে আসে যেন। একবার বাইরে বেরোতে পারলে যেন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যেত। সে হাতের ঘড়িতে রেডিয়াম দেওয়া কাঁটা দুটো দেখল। মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে তাহলে। এখন রাত 3:15। ভোঁস ভোঁস ঘর ঘর করে 3টে নাক ডাকছে, কিন্তু শব্দটা কিসের তা সে বুঝতে পারল না। তাহলে কি স্বপ্নের ব্যাপার? সে ফের ঘুমোবার চেষ্টা করল। আর তখনই মনে হলো গুহার দরজার দিকে একটা চাপা খসখস শব্দ হচ্ছে। তারপরই বেশ জোরে ওদিকে বাইরে কোথাও একটা ভারী পাথর পড়ল যেন। হ্যাঁ, জেগে ওঠার সঙ্গে সঙ্গে তখন এই রকম শব্দেরই রেশ শুনেছিল। পাথর পড়েই থামেনি, একটু গড়িয়ে গেল যেন। তারপর ফের চুপচাপ। খসখস শব্দটাও আর নেই। হ্যাসের খুব অস্বস্তি হচ্ছিল। গুহার দরজার বাইরে যে কেউ বা কিছু এসেছে এবং আটকে দেওয়া প্রকাণ্ড ভারী পাথরটা টানাটানি করতে গিয়েই কোথাও আলগা হয়ে একটা পাথর পড়েছে, এতে কোনো ভুল নেই। যে এসেছে তাকে শত্রু ছাড়া বন্ধু ভাবার কোনো কারণ নেই। সাবধানে নিঃশব্দে হ্যাস উঠল। তারপর টমের গায়ে হাত রেখে একটু ঠেলল, কিন্তু কোনো সাড়া নেই। আরও খানিকটা ঠেলাঠেলি করেও নাক ডাকা বন্ধ হল না টমের। ব্যাটার নেশায় কাহিল হয়ে বেঘুরে ঘুমুচ্ছে সন্দেহ নেই। এখন কানের কাছে ঢাক বাজলেও ঘুম ভাঙবে বলে মনে হয় না। তখন ডিকের কাছে গেল সে। ডিকের অবস্থাও তাই, একেবারে মরার মতন হয়ে ঘুমুচ্ছে সে। হ্যাস অন্ধকারে হাতড়ে তার ওপাশে হ্যারির কাছে গেল। এবার ওর মাথার কাছে একটা টর্চ পেল। টর্চটা সাবধানে মাটির সঙ্গে ঠেকিয়ে জেলে দেখল ব্যাটারি টাটকা আছে। হ্যারিকেও ওঠানো গেল না। 3 জনের অবস্থা একেবারে সমান। অত অস্বস্তির মধ্যেও হ্যাসের হাসি পেল। এই ঘুম নিয়ে ব্যাটারে এসেছে সোনাদানা হাতাতে। আস্তে আস্তে টমের কাছে এসে সে তার মাথার কাছে হাতড়ে বেঢপ সেই পিস্তলটা নিল। এটা জলের তলায় গুলি ছোড়ার পিস্তলটা নয়। হ্যাস পরীক্ষা করে দেখল এই পিস্তলটা অটোমেটিক, গুলিও ভরা আছে 5টা। তখন সে ওটা বাঁ হাতে নিয়ে ডান হাতে টর্চটা ধরে নিঃশব্দে দরজার দিকে এগোল। টর্চ জ্বললে পাছে সেই নিশীথ রাতের আগন্তুক পালিয়ে যায়, তাই জ্বালল না। দরজার মাথায় ফাঁক রয়েছে, সেখানে আকাশের নক্ষত্র জ্বলা একটুখানি চোখে পড়ছে। দরজাটা মাত্র 5.5 ফুট উঁচু, কাজেই হ্যাসের ওর ফোকরে চোখ রাখতে অসুবিধে হল না। বাইরে কিছু দেখা যাচ্ছে না। দুধারে আঁকাবাঁকা সুড়ঙ্গের মতন পথ আর উঁচু পাথরের দেয়াল। ওপরে ছাদ নেই, এই যা। কিছুক্ষণ চেয়ে থাকার পর দৃষ্টি স্বচ্ছ হল। সেই সময় হ্যাস দেখল কি একটা উঁচু প্রকাণ্ড মানুষের মতন মূর্তি আস্তে আস্তে সুড়ঙ্গ পথটার বাঁকের দিকে চলে গেল। এখন সমস্যা এই দরজার পাথরটা সরানো। তখন 4 জনে টানাটানি করে আটকেছে। এখন একা ওটা সরানো নিশ্চয়ই অসম্ভব হবে তার পক্ষে। তবু হ্যাস একটা দিক ধরে ঠেলে ফাঁক করার চেষ্টা করল। অনেকক্ষণ চেষ্টার পর একটু ফাঁক হল। তার মধ্য দিয়ে অতি কষ্টে সেঁদেল চোরদের কৌশলে বেরিয়ে গেল। বাইরের বাতাসে দম নিতে পেরে তার বুকে জোর এসে গেল তক্ষুনি। সে সুড়ঙ্গ পথের একধারে দেয়াল ঘেঁষে পা টিপে টিপে এগোল। প্রথম বাঁকটা অবধি গিয়ে সামনে তাকালো। এখন অন্ধকারেও তার দেখতে অসুবিধা হচ্ছে না। দ্বিতীয় বাঁক অবধি পুরো পথটা একেবারে ফাঁকা। সেই মূর্তিটা নেই। হ্যাস দ্বিতীয় বাঁকে হাজির হল। এইভাবে অবশেষে প্রবাল হ্রদের ধারে গিয়ে পড়ল। কিন্তু সেই বিকট প্রাণীটির কোনো পাত্তা মিলল না। সে পাথরের খাড়ির কাছে দাঁড়িয়ে ভাবতে থাকল এবার কি করা উচিত। একটা মানুষের মতো প্রাণীর মূর্তি সে দেখেছে, তাতে কোনো ভুল নেই। এত ছোট্ট একটা প্রবাল হ্রদের চারদিক গোলাকার পাঁচিলের মতন অ্যাটল বা বলয় দ্বীপে
সে মানুষ হোক আর অন্য কোনো অদ্ভুত প্রাণীই হোক, কিছুতেই হারিয়ে যেতে পারে না। হ্যাশ মরিয়া হয়ে উঠল। হাতে জোরালো টর্চ আর এমন চমৎকার পিস্তল থাকতে আত্মরক্ষা করা তার কোনো সমস্যা নয়। হঠাৎ হ্যাশের চোখ পড়ে গেল উত্তর পূর্ব কোণের উঁচু পাথরের পাঁচিলের দিকে। কি একটা যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাশ টের পেত না যদি লোকটা আকাশের সঙ্গে না মিশে থাকত, কারণ তার নড়াচড়ায় আকাশের তারা ঢাকা পড়ছিল মাঝে মাঝে। এত দূর থেকে টর্চের আলো ফেলা ঠিক মনে করল না সে। চুপি চুপি ঢালু পাড় বেয়ে পাথরের পাঁচিলের দিকে উঠতে থাকল। হ্রদের ধার থেকে শক্ত মাটি আর পাথরের ছোট ছোট টিলা উঁচু হয়ে রয়েছে, তার ওপাশের নিচের সমুদ্র। এই গোলাকার দ্বীপটা একেবারে ন্যাড়া, গাছ কেন, এক চিলতে ঘাসও গজায় না এখানে। তাই চোখের দৃষ্টি অনেকটা দূর অবধি চলে। মূর্তিটা এদিকে পিছু ফিরে সমুদ্রের দিকে তাকিয়ে আছে যেন। পা টিপে টিপে তার আন্দাজ 15 মিটার দূরে গিয়েই টর্চের বোতাম টিপল হ্যাশ। জোরালো আলো গিয়ে পড়ল মূর্তিটার উপর। অমনি মূর্তিটা ঘুরল। আলোয় তাকে দেখার সঙ্গে সঙ্গে হ্যাশ এমন হতচকিত আর আতঙ্কে কাঠ হয়ে পড়েছিল যে কয়েক মুহূর্ত তার যেন একটু সম্বিত ছিল না। ও কি মানুষ? মূর্তিটার কাঁধের ওপর থেকে ছেঁড়া কিছু ন্যাকড়ার মতন কি ঝুলছে, বাকিটা সবই উলঙ্গ। সারা গায়ে ঝাঁকড়া লোম, চোখ দুটো হিংস্র নীল জলজলে। বড় বড় এলোমেলো চুল রয়েছে মাথায়। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা। একটা হাতে অন্তত 10-15 কিলো ওজনের একটা পাথর রয়েছে। প্রথমে পাথরটা হ্যাশের দিকে ছুঁড়ে মারল সে। হ্যাশের বরাত জোর সেটা ডান পাশ দিয়ে বেরিয়ে গেল। টর্চ একসময় নিভে গেল। ফের টর্চ জেলে পিস্তল তাক করে দেখল মূর্তিটা নেই, একেবারে অদৃশ্য হয়ে গেছে। এদিক ওদিক আলো ফেলেও আর তাকে দেখতে পেল না সে। তখন তার সারা শরীর থরথর করে কাঁপছে। এমন বিভীষিকার সঙ্গে জীবনে কোথাও তার পরিচয় হয়নি। হ্যাশ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। যে পথে উঠেছিল আছাড় খেতে খেতে কোনো রকমে নেমে এলো, তারপর সুড়ঙ্গ পথে এসে দৌড়তে শুরু করল। পাথরের দরজার সেই ফাঁকটা দিয়ে সে ঢুকতেই এবার টমের ঘুম জড়ানো গলা সাড়া পেল। কে রে? কে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে? 3 বার গোনার মধ্যে জবাব না দিলে গুলি ছুঁড়ব। হ্যাঁ, আমার পিস্তলটা কে নিল? আয় হ্যারি, ডিক, নতুন স্যাঙ্গাত আমার পিস্তল চুরি করে ভেগেছে। ওঠ ওঠ তোরা। হ্যারি, আলো জ্বল তো। হ্যারি জড়ানো গলায় বলল, টর্চটা খুঁজে পাচ্ছি না। ডিক উঠে পড়ল, চেঁচামেচি করে বলল, কে ঢুকেছে রে? মার, মেরে শেষ করে দে বেটাকে। আগে ওর ঠ্যাংটা ধরে ফেল, দেখবি মুখ থুবড়ে পড়েছে। হ্যাশ 3 মাতালের কাণ্ড দেখে বোকা বনে গিয়েছিল। এবার টর্চ জেলে জোর ধমক দিয়ে বলল, চুপ, সব চুপ। সাংঘাতিক কাণ্ড হয়ে গেল এদিকে, আর তোমরা নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। টম এবার ধীরে সুস্থে একটা হাই তুলে বলল, ও তুমি, কি হয়েছে? হ্যারি দেশলাই জেলে সিগারেট ধরালো। ডিক ফের শুয়ে পড়ে কাত হল। তারপর বলল, আলো নেভাও, ঘুমের সময় কি জ্বালাতন করো, ভালো লাগে না। হ্যাশ টর্চটা নিভিয়ে টমের পাশে গেল। চাপা গলায় বলল, ড্রিমল্যান্ডে আমরা ছাড়াও আরও কে একজন আছে। সে মানুষ না কি জানি না। একটু আগে দরজার পাথর সরাচ্ছিল, তখন তোমাদের টর্চ আর পিস্তল নিয়ে তাকে তাড়া করেছি। টম চমকে উঠে বলল, কি বললে? মানুষ না কি? হ্যাঁ, মানুষের চেহারা অমন ভয়ঙ্কর হতে পারে না। তারপর সে আমার দিকে পাথর ছুঁড়েছিল। তোমার গায়ে লাগেনি নিশ্চয়ই? না। টম খুব গম্ভীর হয়ে বলল, তাহলে ড্রিমল্যান্ডের নিশীতে এসে যার ডাক শুনেছিলুম তা দেখছি সত্যি। তোমাকে নিশীতেই ডেকেছিল? ডিক বিছানা ছেড়ে একটুখানি গা তুলে বলল, নিশি মানে সেই উমব্রিয়ার ক্যাপ্টেন বেঞ্জেলোর ভূতটা তো?
আরে ছেড়ে দাও, বেঞ্জেলের ভূতকে তো আজ অব্দি কারো ঘাড় মটকাতে শুনিনি। তবে মাঝি মাল্লা বা জেলেরা বিপদে পড়ে আশ্রয় নিলে নাকি শুধু দেখাটা দেয়। টম বলল, দরজাটা ভালো করে আটকে দেওয়া দরকার, এটা তাজ্জব জায়গা। গল্পকথনময়ী কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।